আমি প্রেগনেন্ট হতে চাই, যেভাবেই হোক আমাকে প্রেগনেন্ট করে দিন পীর বাবা। সরল ভাষায় কথাগুলো বলল ইভা। ভণ্ডপীর মমিন মিয়া ইভার দিকে চেয়ে দেখলো ইভার বুক থেকে শাড়ির আঁচলটি সরে যাওয়ায় ইভার বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। মমিন মিয়ার পীরারিক জীবনী ইভার মতো সুন্দরী মেয়ে আর কখনো দেখেনি। ইভার এরকম শরীর দেখে মমিন মিয়ার মুখে যেন লালসা চলে আসছে। পাশে বসে থাকা মমিন মিয়ার সাগরেদ ফাহিম বিষয়টি লক্ষ্য করে মমিন মিয়ার কানে কানে বলল, ওস্তাদ নজর সামলা, নইলে কিন্তু দৌড়ানি খাইতে হইব। ফাহিমের কথা শুনে মমিন মিয়া স্বাভাবিক হয়ে বলল, বৎস এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার দরবারে একবার যে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। ভণ্ডপীর মমিন মিয়ার কথা শুনে ইভা বলল, পীর বাবা আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা হচ্ছে না, তাই আপনার কাছে এসেছি। প্লিজ একটা বাচ্চার ব্যবস্থা করে দিন। পীর বাবা আমার বাচ্চা হয় না বলে প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে আমার অপমানিত হতে হয়। একদিন তো আমার স্বামী আমাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, এবার যদি তুমি আমাকে কোনো সুসংবাদ না দিতে পারো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব। এক নিঃশ্বাসে কথাগুলো বলল আমার স্বামী মুন্না। একটু আগে আমরা দুজন মেলামেশা করে ক্লান্ত হয়ে শুয়ে আছি, আমি এখনো আমার শরীরের কাপড়গুলো ঠিক করিনি। মুন্নার মুখে এমন কথা শুনে আমি শোয়া থেকে উঠে বললাম, দেখো এখানে আমার কোনো হাত নেই, সবকিছু আল্লাহর হাতে, যখন আল্লাহ চাইবে ঠিক তখনই হবে। মুন্না রাগান্বিত স্বরে বলল, সবকিছু আল্লাহর হাতে মানে? বাচ্চা তুমি আমাকে দিবে, বিয়ের 5 বছর হয়ে গেছে, তুমি এখনো একটা বাচ্চা দিতে পারলে না। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের কাছে আমি এখন মুখ দেখাতে পারছি না। মুন্নার কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, বাচ্চা হচ্ছে না এখানে আমার দোষ কোথায়? তাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে দোষ দিচ্ছে, কিন্তু সেখানে যে তাদের ছেলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেদিকে কোনো খেয়াল নেই। আমাদের বিয়ের প্রায় 5 বছর হয়েছে। এই 5 বছরের মধ্যে নির্দিষ্ট কয়েকটা দিন বাদে প্রতিদিনই আমরা মেলামেশা করছি। দুজনেই চেষ্টা করে যাচ্ছি একটা বাচ্চার জন্য। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, দুজনেই সমানভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দোষ শুধুমাত্র আমার, তাদের ছেলের কোনো দোষ নেই। মুন্না বলল, কি হলো, চুপ করে আছো কেন? কি বলেছি তোমার কানে ঢুকেছে? আমি মুন্নার এমন কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। একটু আগে শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, অনেক কিছু বলার থাকলেও ইচ্ছা করছিল না কিছু বলতে, তাই আর কোনো কথা না বলে চুপচাপ পরিষ্কার হবার জন্য খাট থেকে নেমে বাথরুমের দিকে চলে গেলাম। আচ্ছা পীর বাবা আপনি বলেন সেখানে আমার দোষ কোথায়? মমিন মিয়া বলল, বৎস তুমি যখন মমিন মিয়ার কাছে চলে এসেছো তখন বাচ্চা তোমার হবেই, তবে আমার কথা মতো চললে খুব তাড়াতাড়ি এর সুফল তুমি পাবে। অতি উৎসাহ নিয়ে ইভা বলল, পীর বাবা আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, যে কোনো কিছুর বিনিময়ে আমি চাই একটা বাচ্চা। পীর বাবা আমি যদি বাচ্চা দিতে না পারি তাহলে আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে, আমার শাশুড়ি তো আমাকে স্পষ্ট বলে দিয়েছে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আমি, এমন সময় আমার শাশুড়ি ইমা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করলো। আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি স্বাভাবিক হয়ে বললাম, জি মা বলুন। আমার শাশুড়ি ইমা বেগম আমাকে বলল, দেখো বৌমা তোমাদের তো অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে, এখনো তো কোনো সুসংবাদ দিতে পারোনি। আসলে এই ব্যাপারটা নিয়ে আত্মীয় স্বজন, পাড়া মহল্লার সবাই কানাঘুষা করছে, অনেকে তো বলছে তুমি নাকি বন্ধা। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তারা সবাই কেন আমাকে দোষ দিচ্ছে? আমিও তো চাচ্ছি যে আমাদের পরিবারে একটা নতুন অতিথি আসুক। যেখানে আমি বাচ্চা নিতে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাকে কেউ উৎসাহিত না করে নিরুৎসাহিত করছে সবাই। আমি বললাম, মা আপনি শুধু দোয়া করুন, আশা করি খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পাবেন। আমার শাশুড়ি ইমা বেগম আবার বলল, দেখবো মা একটা বাচ্চা না হলে সংসারটা আসলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, যা করার তাড়াতাড়ি করো, আর যদি তুমি সন্তান দিতে না পারো তাহলে আমি আমার মুন্নাকে আবারও বিয়ে করাবো, কথাটা মনে থাকে যেন। বলে আমার শাশুড়ি সেখান থেকে চলে যায়। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একদিকে আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়, অন্যদিকে আমার শাশুড়ি আবার আমার স্বামীকে বিয়ে করাতে চায়। পীর বাবা এখন বুঝতে পেরেছেন আমি কোন প্যারায় আছি? আমার যদি বাচ্চা না হয় তাহলে হয়তো আমার সংসার ছাড়তে হবে। ইভার মুখে এমন সরলোক্তি শুনে ভণ্ডপীর মমিন মিয়া ভাবলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মেয়ের দরকার বাচ্চা আর আমার দরকার তার শরীর, কোন রকম বুঝিয়ে বাঝিয়ে পেছন ডুবে নিতে পারলেই হলো। আমি পেলাম সুন্দরীর শরীর আর সুন্দরী পেল বাচ্চা। ভণ্ডপীর মমিন মিয়া মনে মনে ভাবছে আর হাসছে। এমন সময় ইভা বলল, পীর বাবা বাচ্চা না হওয়াটা কি আমার দোষ? এমনও তো হতে পারে যে আমার স্বামী বাচ্চা জন্ম দিতে অক্ষম, কিন্তু পরিবারের সবাই তাদের ছেলেকে কিছু না বলে দিনরাত আমাকে বলে যাচ্ছে। আমার ননদী রোশনি আপনার ঠিকানা দিয়েছে, বলেছে আমি রান্নাঘরের বেসিনে থালা বাসন পরিষ্কার করছিলাম। স্বামী, শাশুড়ি, আত্মীয় স্বজনদের কথা শুনতে শুনতে আমি যেন ভেতর থেকে মরে গিয়েছি। স্বামী ডিভোর্স দিতে চায় আর শাশুড়ি তার ছেলেকে আবার বিয়ে করাতে চায়। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় আমার ননদী রোশনি এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে কান্না করতে দেখে বলল, কি হয়েছে ভাবি, তুমি কান্না করছো কেন? প্রথমে ভেবেছিলাম রোশনি ছোট মানুষ, তাকে কিছু বলার দরকার নেই। পরবর্তীতে ভাবলাম দুঃখের কথা কারো কাছে বললে নাকি দুঃখ অনেকটা হালকা হয়ে যায়। তাই রোশনিকে বললাম, দেখো রোশনি আমাদের বিয়ে হয়েছে 5 বছর, আমাদের কোনো বাচ্চা হচ্ছে না, তুই তো জানিস। আচ্ছা তুই বলতো বাচ্চা হচ্ছে না সেটা কি আমার দোষ? আমার ননদী রোশনি বলল, ভাবি
এগুলো নিয়ে এত টেনশন করো না তো, ভাই আমার এমনিতেই এগুলো বলেছে। দেখবে তুমি যখন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আমাদেরকে দিবে তখন সবাই তোমাকে কত ভালোবাসবে। আমি বললাম, আচ্ছা আমার কেন বাচ্চা হচ্ছে না, আর তাড়াতাড়ি বাচ্চা হওয়ার জন্য কি করতে হয় সেটা কি কেউ বলতে পারবে? আমার কথা শুনে রোশনি একটু চিন্তা করে বলল, ভাবি তুমি এক কাজ করতে পারো, আমাদের মসজিদের পাশে যে 8 তলা বিল্ডিংটা রয়েছে ওখানে নাকি একজন পীর বাবা এসেছে, তুমি চাইলে পীর বাবার সাথে যোগাযোগ করতে পারো। এই পীর বাবার কাছে গেলে নাকি কেউ খালি হাতে ফেরে না, তুমি বরং এই পীরের বাসায় গিয়ে ওনাকে সবকিছু খুলে বলো, দেখবে তোমার একটা না 100টা বাচ্চা হবে। প্লিজ বাবা, আমার 100টা বাচ্চা লাগবে না, আমার শুধু একটা বাচ্চা লাগবে, কিছু একটা করুন। ভণ্ডপীর মমিন বলল, ও তোর ইমার্জেন্সি বাচ্চা লাগবে? ইভা বলল, জি বাবা আমার ইমার্জেন্সি বাচ্চা লাগবে। মমিন মিয়া বলল, ইমার্জেন্সি নিতে হলে আমার সাথে পেছনের রুমে যেতে হবে, তোর স্বামী তোকে যা দিতে পারে না তা আমি দিয়ে দিব, আর আমার কথা মতো চললে তুই প্রথম দিনই প্রেগনেন্ট হয়ে যাবি। আর একটা কথা, আমাদের এখানে যা কিছু হবে তুই কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবি না, যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর অনেক অমঙ্গল হবে, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। ভণ্ডপীর মমিন মিয়ার কথা শুনে খুশিতে ইভার মুখ ঝলমলিয়ে উঠল। ইভা বলল, বাবা আপনি যা বলবেন আমি তাই করব। মমিন মিয়া বলল, তাহলে আর দেরি কিসের, চল। এমন সময় পাশ থেকে মমিন মিয়ার শিষ্য ফাহিম বলল, ওস্তাদ এত বড় রিস্ক নেওয়াটা কিন্তু ঠিক হবে না, সামনে বিপদ হতে পারে। চুপ কর, তোকে যে আমলগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো কর, না হলে কখনো পিরাকি হাসিল করতে পারবি না। আর শোন, এখানে বসে বসে ভালো করে পাহারা দিবি, কেউ যেন ভেতরের রুমে ঢুকতে না পারে। বলে ইভাকে নিয়ে মমিন মিয়া পিছনের রুমে চলে গেল, আর ফাহিম এখানে বসে পাহারা দিতে লাগলো। মুন্না কলিং বেল টিপতে দরজা খুলে দিল ইমা বেগম। দরজা খুলতেই রুমে ঢুকলো মুন্না ও বাবু। রুমে ঢুকে মুন্না বলল, মা ও আমার বন্ধু ডাক্তার বাবু। বাবু ইমা বেগমকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি ভালো আছেন? ইমা বেগম বলল, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? ডাক্তার বাবু মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ ভালো আছি। এমন সময় মুন্না বলল, মা আমার আর ইভার ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য বাবুকে বাসায় নিয়ে আসলাম, ভাবলাম আগে ঘরোয়া ভাবে কথা বলে তারপর না হয় পরীক্ষা নিরীক্ষায় গেলাম। ইমা বেগম বলল, সেটা তো ভালো কথা। মুন্না বলল, মা ইভা কোথায়? ইভাকে দেখছি না যে। এমন সময় রোশনি এসে বলল, ভাইয়া ভাবি তো মসজিদের পাশের বাসায় যে পীর সাহেব এসেছেন ওনার কাছে গেছেন, জানো ভাইয়া ওনার কাছে যে যায় কেউ খালি হাতে ফিরে আসে না। রোশনির কথা শুনে মুন্না চমকে ওঠে, ধমক দিয়ে বলে, কি বলিস এসব? কখন গেছে ওখানে? আর তোরা দেখেও আমাকে কিছু জানালি না? রোশনি বলল, ভাইয়া সকালে গিয়েছে। মুন্না বলল, সকালে গিয়েছে আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, অথচ তোরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। বাবু চল আমার সাথে। বলেই মুন্না বাবুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। পীর বাবা খাটের উপর শুয়েই ইভাকে বলল, বৎস আমার কাছে আয়, আজ আমি তোর মনোবাসনা পূর্ণ করে দিব। ভণ্ডপীরের কথা শুনে ইভা খাটের উপর গিয়ে বসে। ভণ্ডপীর বলল, কি হলো, এভাবে বসে থাকলে বাচ্চা হবে? ইভার বুক থেকে শাড়ির আঁচলটা টেনে নামিয়ে দিল মমিন মিয়া। ইভা বলল, বাবা কি করছেন এসব? মমিন মিয়া একটা হাসি দিয়ে বলল, ওকে বাচ্চা দিচ্ছি বৎস, চুক্তি অনুযায়ী এখানে যা হবে তুই কাউকে বলতে পারবি না। বলেই ইভাকে জড়িয়ে ধরল ভণ্ডপীর। তখনই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মুন্না আর বাবু। মুন্না আর বাবুকে দেখে দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে যায়। মমিন মিয়া রাগান্বিত হয়ে বলল, এই বেয়াদব, কে তুই? আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার সাহস তোর কি করে হলো? জানিস আমি কে? এক অভিশাপ দিব, তোর দুনিয়া আখেরাত সবকিছু বরবাদ হয়ে যাবে। ভণ্ডপীর মমিন মিয়ার কথা শুনে মুন্না রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মমিন মিয়ার গালে। থাপ্পড় খেয়ে মমিন মিয়া হতভম্ব হয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? ধ্বংস হয়ে যাবি তুই। এমন সময় বাবু মমিন মিয়াকে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, শালা ভণ্ড কোথাকার। মমিন মিয়া আবারও যখন কথা বলতে যাবে ঠিক তখনই মুন্না আরেকটা থাপ্পড় দেবার জন্য যখন হাত তুলল, মমিন মিয়া মুন্নার পায়ে পড়ে গিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, তোদেরকে আমি পুলিশে দিব। বলেই ফোন বের করে বাবু পুলিশকে ফোন দিল। ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুন্না ইভাকে বলল, ইভা তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে কি জানো ভুলটা আমারই হয়েছে, তোমাকে বাচ্চা দেবার জন্য এভাবে চাপ দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি। আমি যখন আমার ডক্টর বন্ধু বাবুর সাথে আমার বিষয়টা শেয়ার করলাম তখন আমার বন্ধু বলল আমাদের দুজনকে চেক আপ করতে হবে, আসলে বাচ্চা একজনের পক্ষে জন্ম দেওয়া সম্ভব না। সে আমাকে বুঝিয়েছে বাচ্চা জন্ম দিতে হলে দুজনেরই সক্ষমতা থাকতে হয়। আজকে আমার ভুলের জন্য তোমার ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যেত, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত ভিউয়ার্স, প্রাকৃতিক নিয়ম কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, প্রকৃতি তার নিজ অনুযায়ী তার কাজ সম্পন্ন করে। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন ও প্রযোজনায় বরুণ আচার্য।